তো ওয়েলকাম জানাই প্রথমেই সবাইকে আরো একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা যেমন আগের দিন ক্লাস 9-এর ফার্স্ট ফিজিক্যাল সায়েন্সের মাফ করবে লাইফ সায়েন্সের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের আছে, অর্থাৎ পরিবেশ ও জীবজগতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। এই চ্যাপ্টারটা থেকে আমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে আমাদের যেমন 20 নম্বরের পরীক্ষা চ্যাপ্টার ওয়াইজ নেওয়া হয়, তোমাদের একটি পরীক্ষা গত 3 তারিখে নেওয়া হয়েছিল, 3/1/2026 তারিখে নেওয়া হয়েছিল। তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো এবার আমরা এক এক করে দেখব যে কি হবে। ঠিক আছে, তো চলো আমরা তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন আজকে, ঠিক আছে দেখো, তো আমরা শুরু করছি তাহলে আজকের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি আছে দেখো, আমাদের কি করতে বলা হয়েছিল আগে ভালো করে আমরা বুঝে নিই। সেটা আমাদের করতে বলা হয়েছিল একের দাগের 10টি কোশ্চেন ছিল, একের দাগের 10টি কোশ্চেন ছিল, আমাদেরকে করতে বলা হয়েছিল 10টি এবং অপশন দেওয়া ছিল মোট 11টি, অর্থাৎ আমরা একটার বেশি দেওয়া ছিল। এর মধ্যে আমাদের কোশ্চেন ছিল শূন্যস্থান পূরণ ছিল ইত্যাদি, দু রকমের ছিল। তো এইগুলোকে এবার আমরা এক এক করে কি করব, সমাধান করব। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে এবার এক এক করে আমরা সমাধান করি এইগুলোকে, দেখা যাক কি কি হয়, সেই সম্বন্ধে এই বিষয় সম্পর্কে আরো আমরা কিছু এখান থেকে জ্ঞান লাভ করব। তো চলো প্রথম কোশ্চেন কি ছিল দেখি। প্রথম কোশ্চেনটাই দেখো ছিল, পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ বাড়ি কি দিয়ে তৈরি হয়। পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ বাড়ি আমরা কি জানি কি দিয়ে তৈরি হয় বলো। পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ বাড়ি কিন্তু আমরা পড়ানোর সময় পড়েছি কি দিয়ে তৈরি হয়, তোমরা সবাই ঠিক লিখেছো, সেটা হচ্ছে কাঠ দিয়ে। কেন পাহাড়ি অঞ্চলের বাড়ি এবার কাঠ দিয়ে তৈরি হয়, তার কারণ পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প বেশি হয়। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে আমাদের এখানেও ভূমিকম্প হয়, কিন্তু আমরা তো সমতলে আছি, তাহলে যারা পাহাড়ের উপরিতলে যে সমস্ত বাসিন্দারা বাস করছেন তারা তো উপরে আছেন। তাহলে আমাদের একটা জিনিস কি হয়, আমরা যদি সাধারণভাবে দেখতে পাই, আমরা যদি বাড়িতে কারোর খাট থাকে, যদি খাটের দেখবে যে ব্যাটন গুলো হয়, সেগুলোর উপরে তুমি একটা গ্লাসকে রেখে নিচেটা নাড়াবে, দেখবে তুমি নিচের দিকে যেখানটা নাড়াচ্ছ সেখানটায় যতটা না ঝাঁকুনি হচ্ছে, ওই উপরি অংশে মানে গ্লাসটা যেখানে আছে সেখানে বেশি ঝাঁকুনি হচ্ছে এবং হয়তো গ্লাসটা দেখবে নিমেষের মধ্যে পড়ে যাবে। তাহলে পাহাড়ি অঞ্চলে যদি এইরকম ভাবে আমাদের মতো ইট সিমেন্ট দিয়ে বাড়ি বানানো হয়, তাহলে ভূমিকম্পের সময় আমাদের থেকে পাহাড়ি অঞ্চলের উপরিভাগে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে, মানে আমাদের থেকে অনেক উচ্চতায় যে যে বাসিন্দারা আছেন তাদের কম মানে কম্পনের অনুভূতিটা বেশি হবে। ফলে কি হবে, সেখানের এই ইট সিমেন্টের বাড়ি হলে সেগুলো কিন্তু নিমেষের মধ্যেই ভেঙে পড়বে এবং তাতে অনেক জীবনহানি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ অনেক মানুষ এগুলো চাপা পড়ে মারা যেতে পারে। তাহলে যদি কাঠের বাড়ি করা হয় কি হবে, কাঠের বাড়ি সিমেন্টের বাড়ির থেকে অনেক হালকা, ফলে দুলবে কম ভূমিকম্পের সময় এবং যদি ভেঙেও যায় সেই তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কাটা কি হবে, অনেক কম থাকবে। ঠিক আছে, তাই আমরা কি করা হয়, পাহাড়ি অঞ্চলের উপর বেশিরভাগ বাড়ি আমাদের কি করা হয়, কাঠ দিয়ে বানানো হয়। তাহলে আমরা সঠিক উত্তরটা লিখে নেব, সেটা হচ্ছে কি দিয়ে বানানো হয়, পাহাড়ি অঞ্চলের বাড়ি আমাদের কাঠ দিয়ে বানানো হয়। পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ বাড়ি কাঠ দিয়ে বানানো হয়। দেখো আমি পাশে এখানে নীল কালিতে তোমাদের উত্তরটা লিখে দিলাম। চলো পরের কোশ্চেন কি আছে দেখি। পরের কোশ্চেন বলছে তন্তু কি। তন্তু কি বলো, তন্তু কি না আমরা পড়ার সময় পড়েছি যে তন্তু কাদেরকে বলা হবে। এই দেখো আমি তোমাদের বইটারও এখানে নিয়ে এসেছি, এখানে আমরা পড়ার সময় পড়েছি যে দেখো তন্তু কাকে বলবো। তন্তু হলো কাকে বলবো না, এই যে সুতোর মতো অংশটা, অর্থাৎ যে সুতোর মতো অংশ দিয়ে দেখো এই যে কাপড় তৈরি করা হয়, যে সুতোর মতো অংশ দিয়ে তাকে বলা হয় তন্তু। এই তন্তু আমরা কোথা কোথা থেকে পাই, পাট থেকে পাই এবং কার্পাস তুলো থেকে পাই। এই দু ধরনের জিনিস থেকে আমরা তন্তু পেতে পারি, কাঠ থেকে পেতে পারি এবং কার্পাস তুলো থেকে পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা তন্তু কাকে বলে কি লিখবো, লিখবো কার্পাস বা পাট
গাছ থেকে প্রাপ্ত, বা তুমি শুধু লিখতে পারো যে কার্পাস বা পাট থেকে প্রাপ্ত যে লম্বা ও নরম বস্তু থেকে সুতো তৈরি করা হয়। বস্তু থেকে সুতো তৈরি করা হয় বা সুতো তৈরি করা যায়, এটা যায় লেখাই ভালো হবে, সুতো তৈরি করা যায়, তাকে আমরা কি বলবো? কার্পাস। অর্থাৎ দেখো এখানে লিখে দিলাম কার্পাস কাকে বলবো, আর এটা একটু ছোট করে দিই তাতে তোমাদের এই জায়গাটায় ধরে যাবে। দেখো এখানে লিখে দিলাম, তো এটা আসছে না লেখাটা, দেখো এই অবস্থাতেই দেখে নাও, কারণ এটা মুছে দিলে আর আসছে না। দেখে নিই আমরা একবার চট করে, তাহলে কি লিখলাম যে কার্পাস বা পাট থেকে প্রাপ্ত যে লম্বা ও নরম বস্তু থেকে সুতো তৈরি করা যায় তাকে আমরা কি বলবো? তন্তু। তাহলে আমি এখানে ভালো করে লিখে দিলাম তোমাদের, তোমরা তাহলে এটা খাতায় লিখে নিও যদি কেউ লিখতে না পারো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে কি দিয়েছে? পালিশ করতে ড্যাশ লাগে, যা আমরা পাইন বা শাল গাছ থেকে পাই। আমরা সবাই জানি পালিশ করতে কি লাগে বলো? পালিশ করতে লাগে রজন। ঠিক আছে, পালিশ করতে রজন লাগে, যে রজনটা আমরা কোথা থেকে পাই? পাইন বা শাল গাছ থেকে কিন্তু পাই। পালিশ করতে আমাদের রজন লাগে, এবং সেই রজনটা আমরা কোথা থেকে পাই? পাইন বা শাল গাছ থেকে পেয়ে থাকি। এবার দেখো বলেছে রাবার কি? রাবার কি? রাবার আমরা জানি যে রাবার নামক এক ধরনের গাছ হয়, এখানে কিন্তু ওই গাছটার কথা জানতে চাইনি। এখানে রাবার মানে কি জানতে চাইছে? রাবার মানে বলছে যে আমরা যে তোমরা পেন্সিল মোছার যে রবারটা ইউজ করো, বা বিভিন্ন রকম টায়ার টিউব যে তৈরি হয় রবার থেকে, সেই রবারটা কি? অর্থাৎ রবারটা কি? তাহলে আমরা সবাই জানি যে রবার কি? রবার হচ্ছে রবার নামক গাছের বর্জ্য পদার্থ। সেটা কোথা থেকে নিঃসরণ হয়? ছাল থেকে নিঃসরণ হয়। যদি রবার নিঃসরণ করা কোনোদিন দেখবে বিভিন্ন ডিসকভারি বা ওই জাতীয় চ্যানেলের ভিডিওতে, যে রবার গাছের ছালটাকে একটু চেঁচে দেওয়া হয়, তাহলেই ওখান থেকে ওর বর্জ্য পদার্থটা নির্যাস আকারে সাদা রবারটা ওইখানে একটা পাত্র লাগিয়ে দেওয়া হয় গাছের গায়ে, তাতে এসে জমা হয়। ঠিক আছে, তাহলে রবার কি? আমরা লিখব রবার গাছের বর্জ্য পদার্থ। রবার গাছের বর্জ্য পদার্থ। তাহলে রবার কি? আমরা কি লিখবো? রবার গাছের বর্জ্য পদার্থ। এটাও মুছে যাচ্ছে, দেখে নাও একবার। তোমরা এখানটা একটু ভিডিওটা পজ করে দেখে নিও, যে লেখাগুলো মুছে যাচ্ছে আসছে না সেগুলো একটু ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। রবার কি? তাহলে রবার হচ্ছে রবার গাছের বর্জ্য পদার্থ। চলো তাহলে পরের কোশ্চেন চলে আসি। ধান খেতে ড্যাশ পানা চাষ করলে আর সার দিতে হয় না। ধান খেতে কোন পানা চাষ করলে আর সার দিতে হয় না? আমরা পড়ার সময় পড়েছি ধান খেতে কোন পানা চাষ করলে আর সার দিতে হয় না? বলো, অ্যাজোলা নামক পানা যদি চাষ করা হয় তাহলে আর সার দিতে হয় না। কেন সার দিতে হয় না? এই অ্যাজোলা নামক যে শ্যাওলাটা আছে বা পানাটা আছে, এটা কি করে? এটা প্রচুর পরিমাণে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ মাটিতে অত্যন্ত বাড়িয়ে দেয়। ফলে আমাদের আলাদা করে সার দিয়ে মাটির উর্বরতা আর বৃদ্ধি করতে হয় না। ঠিক আছে, এরা মাটিতে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেনের যে প্রয়োজনীয়তাটা, ফসল চাষ করতে গেলে সব থেকে বেশি লাগে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেনকে সার হিসেবে আলাদা করে আমাদের জমিতে দিতে হয়। কিন্তু যদি অ্যাজোলা পানা ধান খেতে চাষ করা হয় তাহলে আর আমাদের মানে টাকা খরচা করে সার কিনতে হবে না। ওখানে কিন্তু নাইট্রোজেনের যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয়তাটা এই শ্যাওলাটাই মিটিয়ে দেবে। সেই জন্য আমরা তাহলে এখানে সঠিক উত্তর কি লিখবো? অ্যাজোলা। ঠিক আছে, অ্যাজোলা। একটু বানানটা ঠিক করে দিই। অয়লফলা আকা
লয়ে ওকা, এই মার্ক করবে হয় জফলা আকা, বর্গীর জয় ওকা, লয় আকা, অ্যাজোলা। ঠিক আছে, তাহলে আমরা ধান খেতে কি চাষ করা হয়, আমাদের অ্যাজোলা চাষ করা হয়। ঠিক আছে, ধান খেতে অ্যাজোলা চাষ করা হয়, অ্যাজোলা পানা চাষ করা হয়, যাতে করে কি হয় আর আমাদের সার দিতে হয় না। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে এসে একটি পরজীবীর উদাহরণ দাও। তার আগে আমরা জানতে হবে যে পরজীবী কাকে বলে। পরজীবী কাকে বলবে, যারা হচ্ছে যে সমস্ত জীবগুলো অন্য জীবের শরীরে বসবাস করে এবং নিজে বেঁচে থাকার জন্য যাবতীয় পুষ্টিরস সেই যে জীবের দেহে বাস করছে সেই জীবের থেকে শোষণ করে এবং সেই জীবটার ক্ষতি করে। মানে ধরো একটা জীবের শরীরের ওপর বাস করছে, যেমন কি স্বাভাবিকভাবে এখানে একটা উদাহরণ দিয়ে আমরা কি বলতে পারি, আমাদের যেমন মাথায় উকুন আছে। ঠিক আছে, উকুন তাহলে কি করছে, আমাদের চুলের গোড়ায় মাথার ওপর বাস করছে এবং তাতে কি আমাদের কোনো উপকার হচ্ছে, একদমই না, উল্টে আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে। উকুন বাস করার জন্য চুল উঠে যায়, প্রচন্ড মাথা কুটকুট করে। ওরা কি করে, মাথায় যে আমাদের চুলের গোড়ায় যে রস জাতীয় পদার্থটা থাকে সেটাকে শোষণ করে নেয়, ফলে ওইখানটা যেটা হয় আমাদের কিন্তু প্রচন্ড মাথা কুটকুট করে এবং শরীরের ক্ষতি হয়। তাহলে একটা জীব যদি আর একটা জীবের শরীরে বসবাস করে এবং তাতে করে সেই জীবটা নিজে বাঁচার জন্য যাবতীয় পুষ্টিরস ওই জীবটার থেকে শোষণ করছে যার শরীরে বসবাস করছে, কিন্তু যার শরীরে বসবাস করছে তার ক্ষতি করছে, এই ধরনের সম্পর্কগুলোকে বলা হয় পরজীবী সম্পর্ক। যেমন আমরা কি বলবো, প্রাণীদের ক্ষেত্রে আমরা চোখের সামনে যে উদাহরণটা সবসময় দেখতে পাই সেটাই দিয়ে দিই, উকুন হয়েছে, উকুন দেবো। আর উদ্ভিদের ক্ষেত্রে কি দেখতে পাই বলো, স্বর্ণলতা। ঠিক আছে, স্বর্ণলতা। স্বর্ণলতা তোমরা সচরাচর গ্রামে গঞ্জে তো আমরা থাকি, আমরা অবশ্যই ভালোভাবে দেখতে পাবো। দেখো এটা আবার নিচ্ছে না, এখানে দেখে নাও, ভিডিওটা একটু পজ করে নিও, যেগুলো কেটে যাচ্ছে জানি না এগুলো কেন হচ্ছে, আগের দিন ক্লাস 9-এর ভিডিও বানানোর সময় হচ্ছিল। ঠিক আছে, কিছু একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছে, যাই হোক তোমরা কিন্তু এখানটা ভিডিওটা পজ করে দেখে নিও এগুলো যেগুলো কেটে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে পরজীবীর উদাহরণে কি বলছিলাম আমি, যেটা বলছিলাম স্বর্ণলতা। তো স্বর্ণলতা আমরা কিন্তু গ্রামে ঘরে সবসময় দেখতে পাই, বিভিন্ন গাছের দেখলেই তোমরা দেখবে কিছু গাছের উপর দেখবে একটা সোনালী রঙের গাছ চেপে গেছে এবং সেই গাছটা একবারে সেই গাছের উপর জাঁকিয়ে চারিয়ে বসেছে। মানে সোনালী রঙের গাছটা আসল গাছটার উপর একবারে ছড়িয়ে পড়েছে উঠে, এবং এর ফলে আস্তে আস্তে কিন্তু বড় গাছটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এইটা কিন্তু হচ্ছে আমাদের স্বর্ণলতা গাছ এবং এটা অবশ্যই একটা পরজীবী সম্পর্কের উদাহরণ। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যেটা দিয়েছে পরের কোশ্চেন, সিল্ক পাওয়া যায় কোথা থেকে। সিল্ক পাওয়া যায় কোথা থেকে, এটা কিন্তু অনেকেই ভুল করেছো, তুলো থেকে লিখেছো, না তুলো থেকে কিন্তু কার্পাস পাওয়া যায়। সিল্ক পাওয়া যায় কোথা থেকে, আমরা লিখবো সিল্ক পাওয়া যায় বলো রেশম মথ থেকে। রেশম মথ থেকে, রেশম মথ থেকে আমাদের কিন্তু সিল্ক পাওয়া যায়। ঠিক আছে, এটাও কেটে যাচ্ছে দেখে নিও, রেশম মথ থেকে আমাদের সিল্ক পাওয়া যায়। রেশম মথের লালাটাই হচ্ছে সিল্ক। ঠিক আছে, রেশম হচ্ছে এক ধরনের মথ অর্থাৎ পতঙ্গ, সেই রেশম মথের থেকে আমাদের সিল্ক পাওয়া যায়। চলে এসো পরের কোশ্চেনে কি আছে, নোংরা খেয়ে আমাদের পরিবেশ পরিষ্কার করে এমন একটি প্রাণীর নাম লেখো। নোংরা খেয়ে আমাদের পরিবেশ পরিষ্কার করে এমন একটি প্রাণী কি হবে, আমরা পড়ার সময় পড়েছি, কি হবে, প্রাণী বলেছি কিন্তু, হ্যাঁ তুমি কাকও লিখতে পারো, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, ছোটবেলায় পড়েছো 5-এ। কাককে কেন ঝাড়ুদার পাখি বলা হয়, আমাদের রাস্তাঘাটে দেখবে যে সমস্ত নোংরা আবর্জনা ফেলা থাকে সেগুলো কাক সব ঠোঁটে করে নিয়ে চলে যায়, ওরা খেয়ে নেয়, নিয়ে রাস্তাঘাটকে পরিষ্কার রাখে বা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে, এই জন্য কাক, তুমি কাকের নামও লিখতে পারো। এছাড়া কি হয়, আমরা বইয়েতে পড়ার সময় পড়েছি কি, আর একটাকে পরিষ্কার করে আমাদের পরিবেশ, শূকর। শূকর, ঠিক আছে, বা শুয়োর লিখতো, তোমাদের বইতে শুয়োর লেখা আছে। শুয়োর, ঠিক আছে, এই শুয়োর কি করে আমি নিচেটা নামিয়ে দিচ্ছি। শুয়োর হচ্ছে আমার একটা প্রাণী যেটা আমাদের কি করে, আমাদের আশপাশের পরিবেশ কিন্তু পরিষ্কার করে দেয়। ওটা মানে শুয়োর দেখবে অনেক ময়লা আবর্জনা সব ওরা খেয়ে নেয়, নিয়ে পরিবেশ পরিষ্কার করে দেয়। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে এসে কি দিয়েছে, জমি চাষ করার জন্য ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো।
জমি চাষ করার জন্য ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম কি হবে? আমরা সবাই জানি, এই তো আলু চাষের সময় এত রাত জেগে জেগে মাঠে ঘুরছিল, আমরা বাড়ি থেকে শব্দ পাচ্ছিলাম, কি হবে বলো? ট্রাক্টর। ট্রাক্টর, ঠিক আছে। জমি চাষ করার একটি আধুনিক যন্ত্রের নাম বা যন্ত্রের নাম কি হবে? ট্রাক্টর। তাহলে ট্রাক্টরের আগে কি ছিল যেগুলো জমি চাষ করতো? ট্রাক্টরের আগে আমরা গরুকে ব্যবহার করতাম, অর্থাৎ গবাদি পশুকে ব্যবহার করে লাঙলের মাধ্যমে জমি চাষ করতাম, ঠিক আছে। তাতে অনেক কষ্ট হতো, গবাদি পশুটা অর্থাৎ যে গরু দুটোকে দিয়ে লাঙল করা হতো তাদের কষ্ট হতো। এই কষ্টকে লাঘব করার জন্যই বিজ্ঞানীরা পরিশ্রম করে এই ট্রাক্টর যন্ত্রটি আবিষ্কার করেছেন। এর ফলে আমাদের এখন অনেক সময় কমেছে। লাঙল দিয়ে চাষ করলে যতটা সময় লাগতো তার থেকে ট্রাক্টর দিয়ে চাষ করলে অনেক কম সময় লাগে এবং অনেক কম পরিশ্রমে যন্ত্রের মাধ্যমেই কিন্তু জমি চষার কাজ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হলো কিন্তু ট্রাক্টর হয়েছে। এবার দেখো পরের কোশ্চেনে চলে এসো। কোন ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে? বা করবে এখানে যেটা দিয়েছে, হ্যাঁ কি কোশ্চেন, কোন ব্যাকটেরিয়ার কারণে দুধ দইতে পরিণত হয় বা কোন ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে? তো এটা পড়ানোর সময় আমরা পড়েছিলাম কোন ব্যাকটেরিয়া, এটা আমাদের হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। এটা লিখতে হবে, এটা হচ্ছে আমাদের কি? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। লয়ে জফলা আকা, কয়ে টয়ে ওকা, ল্যাক্টো, বয়ে জফলা আকা, দন্ত সয়ে হস্যই, লয়ে আকা, দন্তস্ব। ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাসে কি থাকে? ল্যাকটোজ থাকে। এই ল্যাকটোজকে কি করে? দুধের যে উপস্থিত থাকে ল্যাকটোজ, তাকে ভেঙে দিয়ে আমাদের কি করে? দুধকে দইতে পরিণত করে, ঠিক আছে। তাহলে দুধকে দইতে কোন ব্যাকটেরিয়া পরিণত করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চেন চলে এসো। গাছেরা খাবার তৈরি করার সময় ড্যাশ ত্যাগ করে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা কি জানি? আমরা সবসময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি। গাছেরা কিন্তু খাবার তৈরির সময় মনে রাখবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, কিন্তু খাবার তৈরি হয়ে গেলে আবার গাছেরা আমাদের মতোই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে। এটা কখন করে? গাছ মনে রাখবে যতক্ষণ আকাশে সূর্য থাকে অর্থাৎ দিন থাকে, সূর্যালোক যতক্ষণ থাকে গাছ কিন্তু খাবার তৈরি করে। অর্থাৎ সারা দিনটাই গাছ খাবার তৈরির সময়, অর্থাৎ সারা দিনটাই গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনকে ত্যাগ করে। কিন্তু রাতের বেলা গাছ কি করে? আমাদের মতোই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে। সেই জন্যই ছোটবেলা থেকেই বলা হয় যে রাত্রিরে গাছের কাছে যাবি না, ভূত থাকে, এই জাতীয় কথা বলা হয়। এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এটা, কারণ রাত্রিবেলা গাছও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে, তাই রাত্রিবেলা গাছেদের কাছে না যাওয়াই ভালো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? গাছেরা খাবার তৈরির সময় কি ত্যাগ করে? আমরা কি লিখবো? অক্সিজেন। অক্সিজেন, ঠিক আছে। বা তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো O2। এই টুটা নিচে হবে, এটা আমার তো এখানে লেখার সিস্টেম নেই বলে আমি পাশে লিখে দিলাম। তুমি শুধু অক্সিজেন লিখলেও হবে, ঠিক আছে। অক্সিজেন বা O2 হয়েছে। তাহলে আমাদের কিন্তু প্রথম যে এখানে আমাদের 11টা কোশ্চেন ছিল, এই 11টা কোশ্চেন কিন্তু আমরা সম্পূর্ণ সমাধান করে দিলাম। 11টা কোশ্চেনে প্রথম কোশ্চেনের সমাধান করে দিলাম। সঠিক উত্তর হচ্ছে কাঠ। তন্তু কি এখানে লিখে দিয়েছিলাম, যেটা ওঠেনি, ভিডিওটা পজ করে দেখো। এরকম ভাবে সবকটা 11টা কোশ্চেনের উত্তরই কিন্তু আমরা করে দিলাম। আচ্ছা, এই O2টাকে কিন্তু আমরা এরকম লিখবো, O2, অর্থাৎ যেটা অক্সিজেনের সংকেত হয়েছে। চলো এবার আমরা চলে আসি আমাদের আর একটা যে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে 2 নম্বরের যে কোশ্চেন গুলো ছিল, এগুলোর পূর্ণ মান ছিল 2, অর্থাৎ আমাদেরকে 5টা কোশ্চেন লিখতে হতো, এক একটা কোশ্চেন ছিল 2 নম্বর করে, ঠিক আছে। চলো তাহলে 2 এর দাগের কোশ্চেন গুলো চলে আসি। প্রথম কোশ্চেন দেখো কি দিয়েছে, এখানে একটা ছক দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা ছক দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে অণুজীবের নাম, এদিকে দেওয়া আছে কোন কাজে সাহায্য করে।
ঠিক আছে, প্রথম ছকটা দেখো এই ঘরটা ফাঁকা দেওয়া আছে, এই ঘরটা ফাঁকা দেওয়া আছে, তাহলে এই ঘরটা আমরা কি করব, আমাদেরকে লিখতে হবে। তার পরিপ্রেক্ষিতে পাশের ঘরে কি লিখে দেওয়া আছে, পাউরুটি তৈরি করতে সাহায্য করে বা পাউরুটি তৈরি করতে। তাহলে আমাদের কি বুঝতে হবে, তাহলে পাউরুটি তৈরি করার জন্য কোন অণুজীব কাজে লাগে, এইটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তাহলে পাউরুটি তৈরি করার জন্য কোন অণুজীব আমাদের কাজে লাগে, আমরা সবাই জানি পাউরুটি তৈরি করার জন্য কোন অণুজীব কাজে লাগে, বলো ইস্ট। ঠিক আছে, ইস্ট, ইস্ট কাজে লাগে। পাউরুটি তৈরি করার জন্য আমাদের কি কাজে লাগে, ইস্ট নামক ছত্রাককে কাজে লাগে। হয়েছে, এবার তারপর একটা বার দেখো এই দিকটা দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাকে এইটা দিয়ে দিয়েছে স্ট্রেপ্টোমাইসিন, অর্থাৎ এখানে অণুজীবের নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, কিন্তু জানতে চাইছে এই স্ট্রেপ্টোমাইসিন অণুজীবটা কোন কাজে লাগে। ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিন অণুজীবটা এখানে আমাদের কোন কাজে লাগে। তো স্ট্রেপ্টোমাইসিন অণুজীব আমাদের কি কাজে লাগে বলো, এটা আমাদের বইতে পড়েছো তোমরা, আছে, এটা আমাদের হচ্ছে ওষুধ তৈরি করতে কাজে লাগে, ওষুধ তৈরি করতে, ওষুধ তৈরি করতে কিন্তু এইটা আমাদের কাজে লাগে। অর্থাৎ স্ট্রেপ্টোমাইসিন কিসে কাজে লাগে, ওষুধ তৈরি করতে। আবার মুছে যাচ্ছে, সেই যেগুলো সমস্যা হচ্ছিল ওইগুলোর মতনই, তোমরা পজ করে দেখে নিও ভিডিওটা। এটা হচ্ছে আমাদের ওষুধ তৈরি করতে স্ট্রেপ্টোমাইসিন কাজে লাগে। হয়েছে, তো চলো চলে আসি আমাদের এবার যেটা পরের কোশ্চেন আছে। আমরা 2 নম্বর কোশ্চেন কি আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা এই দুটোর জন্য 1+1 দেওয়া ছিল, মানে মোট 2 নম্বর। এইটা ঠিক করতে পারলে 1 + 1, আর এটা ঠিক করতে পারলে +1। ঠিক আছে, হয়েছে, তো চলো পরের কোশ্চেনে চলে আসি। কি বলেছে, আমরা অন্যান্য প্রাণীরা কিভাবে গাছেদের বিভিন্ন বিষয় গাছেদের উপর নির্ভরশীল তা নিজের তোমার মতামত অনুযায়ী লেখো। ঠিক আছে, আমরা তো নানানবিধ বিষয় গাছেদের উপর নির্ভরশীল, সেগুলো একটু তোমাকে 2 নম্বরের মতো পয়েন্ট করে করে 3টে বা 4টে পয়েন্ট লিখবে। কিভাবে নির্ভরশীল বলো, 1 নম্বর কি হতে পারে, আমরা বাসস্থানের জন্য গাছের উপর নির্ভরশীল, কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয়, বাড়ির নানান আসবাবপত্র তৈরি করা হয়। এছাড়া আমরা নানান ধরনের খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল, বিভিন্ন ফল শাকসবজি সবের জন্য আমরা গাছের উপর নির্ভরশীল। এছাড়া কি, বাতাসে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আমরা গাছের উপর নির্ভরশীল, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির জন্য। আমরা এছাড়াও গাছের উপর কিভাবে নির্ভরশীল, নানাবিধ কারণের জন্য আমরা কিন্তু গাছেদের উপর নির্ভরশীল, যেগুলো দেখো তোমাদের বইতে কিন্তু প্রথমেই একদম এইখানটায় দেওয়া ছিল। মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভরশীল। ঠিক আছে, মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভরশীল। তাহলে আমরা কিভাবে গাছেদের উপর নির্ভরশীল, দেখো খাবারের জন্য, তারপর ঘর বাড়ি তৈরির জন্য, যেগুলো আমি বললাম, জামা কাপড় তৈরি করার জন্য, এবং অন্যান্য জিনিস। ওষুধের জন্য কিন্তু আমরা দারুণভাবে গাছের উপর নির্ভরশীল। ওষুধের জন্য কিভাবে নির্ভরশীল, নিম গাছ থেকে প্রচুর আয়ুর্বেদিক জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। ঠিক আছে, নানান রকম ওষুধ তৈরি করা হয় নিম গাছ থেকে। এছাড়া তুলসী গাছ থেকে ওষুধ তৈরি করা হয়, অ্যালোভেরা গাছ থেকে অনেক স্কিনের মানে চামড়া পরিষ্কার করা, চামড়া অনেক ত্বকের ওষুধ তৈরি করা হয়। ঠিক আছে, ওষুধ তৈরির জন্য আমরা কিন্তু গাছেদের উপর দারুণভাবে নির্ভরশীল। এগুলো তোমাকে একটু নিজের মতো করে এরকম পয়েন্ট করে করে একটু লিখতে হবে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে চলে আসি। কি বলেছে, কড মাছের যকৃতের তেলে কোন কোন ভিটামিন থাকে। এটা কিন্তু পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে নাও বইতে। কড মাছের যকৃতের তেলে কোন কোন ভিটামিন থাকে, যে কোনো সামুদ্রিক মাছেরই মনে রাখবে যকৃতের তেলে 2 ধরনের ভিটামিনই বেশি পাওয়া যায়, ভিটামিন এ আর ভিটামিন ডি। তাই কড মাছের যকৃতের তেলেও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, ভিটামিন এ আর ভিটামিন ডি। তাহলে আমি লিখে নিই, ভিটামিন এ এবং ভিটামিন ডি। তাহলে কড মাছের যকৃতের তেলে কি কি পাওয়া যায়, ভিটামিন এ এবং ভিটামিন ডি। আচ্ছা, আমরা একটু এই ওপরটায় তুলে দিচ্ছি, হ্যাঁ সরে যাচ্ছে, ভিটামিন এ আর ভিটামিন ডি। আচ্ছা, পুরো লেখাটা নিচ্ছে না, এ আর ডিটা আসছে, কোনটা কিরম নিচ্ছে দেখো, একটু নামিয়ে দিলাম। হ্যাঁ, ভিটামিন এ আর ভিটামিন ডি, এ আর ডিটা খালি আসছে, টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। তাহলে কড মাছের যকৃতের তেলে কি কি পাওয়া যায়, ভিটামিন এ আর ভিটামিন ডি। এইটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কি মানুষের প্রচুর উপকারে আসে,
ভিটামিন এ আর ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন এ চোখের খুব উপকারে আসে। ভিটামিন এ যদি শরীরে কম থাকে তাহলে কিন্তু তার রাত কানা রোগ হয়, মানে রাত্রিবেলা ভালো করে দেখতে পায় না, দৃষ্টিজনিত সমস্যা আছে। হয়েছে? তো চলো আমরা পরের কোশ্চেনে চলে আসি। কি বলা হয়েছে আমাদের, বলেছে মিথজীবিতা বলতে কি বোঝো, একটি মিথজীবী সম্পর্কের উদাহরণ দাও। এটা কিন্তু তোমাদের বইয়েতে দেওয়া আছে, মিথজীবিতা কি, মিথজীবী সম্পর্কের উদাহরণ। দেখো এখানে তোমাদের সুন্দর করে মিথজীবিতা সম্পর্কে দেওয়া আছে। এই পিডিএফটা আমাকে দাগ দিতে দিচ্ছে না, নাহলে আমি দাগ দিয়ে দিতাম। দেখো এখানে লাল কালিতে যে দাগটা দেওয়া আছে তোমাদের বইয়েতে এটা 11 পাতার কাছাকাছি করে দেখবে আছে। তাহলে মিথজীবিতা কাকে বলা হবে, এখান থেকে আমরা লিখব যে ধরনের সম্পর্কে অনেক সময় দেখা যায় দুটো জীবের একে অপরের সাহায্যে বসবাস করছে এবং কেউ কারোর কোনো ক্ষতি করছে না এবং একে অপরকে বেঁচে থাকার জন্য সাহায্য করছে, এই ধরনের সম্পর্কগুলোকে বলা হয় মিথজীবী সম্পর্ক, বা এই জিনিসটাকে বলা হয় মিথজীবিতা। অর্থাৎ দুজন দুজনকে নিয়েই বাস করছে কিন্তু কেউ কারোর ক্ষতি করছে না, উপরন্তু কি করছে, উপকার করছে। আর পরজীবীতে আমরা কি দেখলাম, একজন একজনকে, যে যার শরীরে বাস করছে তার ক্ষতি করে দিচ্ছে। কিন্তু মিথজীবিতায় তা নয়, মিথজীবিতায় দুজনেই বাস করবে এবং একে অন্যজনকে কিন্তু কি করবে, সাহায্য করবে, বেঁচে থাকতে উপকার করবে। ঠিক আছে, যেমন এখানে তোমাদের সারণীতে অনেকগুলো মিথজীবী সম্পর্কের উদাহরণ দেওয়া আছে, আমাদের কোশ্চেনে কেবলমাত্র এখানে একটা পড়েছিল, মানে যে কোনো একটা লিখতে হতো। যেমন গোবক গরুর সম্পর্ক কিরকম, গরু হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানান রকমের পোকামাকড় উড়ে যায় এবং গোবক কি করে, সেই পোকামাকড় গুলোকে খায়। তাহলে এই পোকামাকড় গুলো গরুরই গায়ে বসে, তাকে কামড়ায়, তার কষ্ট হয়। সেই সময় গোবক কি করে, গরুর পিঠের ওপর, ওরা বেশিরভাগ জায়গায় দেখবে গরুর পিঠের ওপর গোবক এসে বসে। গোবক মানে এক পাখি, বক জাতীয় একটা পাখি। এরা কি করে, গরুর গা থেকে ওই পোকাগুলোকে ধরে ধরে খায়। এর ফলে বকেরও পেট ভরে এবং ইয়ে হয়, বকেরও পেট ভরে এবং গরুরও কিন্তু উপকার হয়। ফলে ওরা কি করে, গরুর গায়ের পোকাগুলো খেয়ে নেয়, ফলে গরুর উপকার হয়, ওর কামড়াতে পারে না, কষ্ট কম হয়। সাগর কুসুম ক্লাউন মাছের সম্পর্ক, পিঁপড়ে জাপ পোকার সম্পর্ক, এগুলো কিন্তু, এই ধরনের সম্পর্কগুলোকে আমরা কি বলবো, মিথজীবী সম্পর্ক। তাহলে মিথজীবী সম্পর্কের উদাহরণ হলো। এবার চলে আসো পরের কোশ্চেনে, কি দিয়েছে, পরাগ মিলন কাকে বলে। আর পশুদের মাধ্যমে পরাগ মিলনের একটি উদাহরণ দাও। পরাগ মিলন কাকে বলে, পরাগ মিলন তোমাদের এই বইয়েতেই দেওয়া আছে। পরাগ মিলন এই দেখো এইখানটায় লেখা আছে, এই 8 পাতার নিচের দিক করে দেখবে পরাগ মিলন কি। পরাগ মিলন মনে রাখবে, একটি পুরুষ ফুলের পরাগরেণু যখন কোনো মাধ্যমের সাহায্যে একটি স্ত্রী ফুলের পরাগ ধানীতে এসে পড়ে, পরাগরেণু যখন অপর ফুলের সঙ্গে সংস্পর্শে আসে তখন সেই ঘটনাটাকে বলা হয় পরাগ মিলন। পরাগ মিলনের আরো বিস্তারিত ব্যাখ্যা তোমরা একটু উঁচু ক্লাসে উঠে পড়বে। এখানে খালি জেনে রাখো, এক ফুলের দেহের পরাগরেণু যখন অন্য ফুলের পরাগরেণুর সাথে মেশে তখন এই ঘটনাটাকেই বলা হয় পরাগ মিলন। এবং এই পরাগ মিলনটা কিসের মাধ্যমে হয়, বিভিন্ন রকম পশু পাখিদের মাধ্যমে হয়। ধরো একটা পাখি একটা ফুলে বসেছে, তাহলে তার পায়ে পরাগরেণুগুলো লেগে গেছে, সেই পাখিটা উড়ে যেয়ে যদি আরেকটা ফুলে বসে, স্ত্রী ফুলে, পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলে পড়তে হবে, তাহলেই হবে পরাগ মিলন, তবে স্ত্রী ফুলটা থেকে ফল তৈরি হবে। ঠিক আছে, এটা আরো ভালোভাবে বিস্তারিত ব্যাখ্যায় উঁচু ক্লাসে তোমাদের আছে, এখন নেই। এখন খালি মনে রাখো, পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গিয়ে লাগলেই তাকে, এই ঘটনাটাকে বলা হয় পরাগ মিলন। এটা তাহলে কি হলো, তাহলে পাখিটা এবার পুরুষ ফুল থেকে যখন স্ত্রী ফুলে যে বসছে, ওর পায়ে তো তাহলে পরাগরেণু গুলো লেগে আছে, এর ফলে তাহলে কি হবে, ওই স্ত্রী ফুলটা কিন্তু পরাগ মিলন হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ। এবার আমাদের যেটা পরবর্তী কোশ্চেন জানতে চাইছে যে পরাগ মিলনের পশুদের মাধ্যমে একটি উদাহরণ দাও। পশুদের মাধ্যমে পরাগ মিলনের উদাহরণ কি হবে, দেখো এই যে তোমাদের বইয়েতেই আছে, ধরো কোনো কুকুর বা বেড়াল কোনো বন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, যেমন এখানে কুকুরটার ছবি দিয়ে আছে দেখো, তখন কি হয়, এই যে কুকুরটার লোমেতে কিছুই, যেমন কাঁটা জাতীয় কোনো উদ্ভিদের ফল আটকে গেছে, তাহলে ও কিছুটা দূর যাওয়ার পর গা ঝাপটালো, গা ঝেড়ে ফেললো, তাহলে সেগুলো ওর গা থেকে ঝেড়ে, গাছ থেকে কতটা দূরে ও যেখানে যে গা ঝেড়েছে, সে ধরো 50 মিটার 60 মিটার দূরে যে পড়লো, তাহলে সেখানে এই ফলগুলো থেকে ইয়ে তৈরি হলো, নতুন গাছ তৈরি হলো। তাহলে একটা গাছের থেকে
আরো গাছের সংখ্যা বৃদ্ধি পেলো এই কুকুরটা বা বেড়ালটার জন্য, তাহলে এটাই হবে আমাদের প্রাণীদের মাধ্যমে পরাগ মিলনের একটি উদাহরণ। তুমি প্রাণীদের মাধ্যমে পরাগ মিলনের উদাহরণে কিন্তু কুকুর বা বেড়ালই লিখতে হবে, তোমার পশুদের মাধ্যমে। কারণ হচ্ছে পাখি বা বাদুড় লিখলে হবে না, তার কারণ পাখি বা বাদুড় কিন্তু পশু না। হয়েছে? তাহলে পরাগ মিলনটা বোঝা গেল। এবার দেখো আমাদের যেটা আছে আজ এই কোশ্চেনের শেষ কোশ্চেন, যেটা হচ্ছে কুইনাইন কি আর এটি কোথা থেকে পাওয়া যায়। ঠিক আছে, দুটো কোশ্চেন, কুইনাইন কি আর এটি কোথা থেকে পাওয়া যায়। তোমরা অনেকেই কিন্তু লিখছো কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ। হ্যাঁ, অবশ্যই কুইনাইন ম্যালেরিয়া রোগের অপথ্য ওষুধ। ঠিক আছে, কুইনাইন অবশ্যই ম্যালেরিয়া রোগের ওষুধ, কিন্তু এখানে যেটা জানতে চাইছে কুইনাইন কি, অর্থাৎ কুইনাইন জিনিসটা কি। কুইনাইন কি, আমরা রবার যেমন পড়লাম, রবার হচ্ছে রবার গাছের বর্জ্য পদার্থ, কুইনাইনও কিন্তু একটি গাছের বর্জ্য পদার্থ। সেটা কোন গাছ? সেটা হচ্ছে সিনকোনা গাছ। ঠিক আছে, কুইনাইন তাহলে কি লিখবো আমরা? কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। ঠিক আছে, তাহলে কুইনাইন কি? সিনকোনা গাছের এক ধরনের সিনকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ। তাহলে কুইনাইন কি? কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের কিন্তু এক ধরনের বর্জ্য পদার্থ। আমি নিচেটা লিখে দিলাম, এটা আবার এই চলে যাচ্ছে, এটা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। সিনকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ হচ্ছে কুইনাইন। হলো? এবার পরের কোশ্চেনে কি বলা হয়েছে, এটি কোথা থেকে পাওয়া যায়। তাহলে এটি সিনকোনা গাছের বর্জ্য পদার্থ। তাহলে রবার যেমন রবার গাছের ছাল থেকে পাওয়া যায়, আমি বললাম কুইনাইনও কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। তাহলে এর উত্তর কি হবে? সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। তাহলে কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কুইনাইন কি? কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ, এবং কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে এই যে লেখাগুলো কেটে যাচ্ছে এগুলো একটু দেখে নিও। তাহলে দেখো আমরা 2 দাগেরও সব কটা কোশ্চেনেরই উত্তর করে দিলাম কমপ্লিট। তাহলে আমাদের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। মোটামুটি মেন কোশ্চেনগুলো নিয়েই 20 নম্বরের পরীক্ষাটা নেওয়া হয়েছে। এবার সব কোশ্চেন যদিও ধরানো যায়নি, এছাড়া আরো কিছু কোশ্চেন ছিল, তবু চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে কোশ্চেনটা তৈরি করা। তো এরপরেও যদি তোমাদের এই চ্যাপ্টারটা থেকে কিছু সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা নিশ্চয়ই সেগুলো সমাধানের চেষ্টা করব। বুঝছে? তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই থাকলো। আমাদের কিন্তু কোচিং সেন্টারে ভর্তি প্রক্রিয়া চলছে চলতি বছরে, অর্থাৎ 2026 সালে। যদি তোমাদের কোনো বন্ধু বা কেউ ভর্তি হতে চায়, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবে এই নম্বরটিতে। হয়েছে? ঠিক আছে, তাহলে শেষ করছি আজকে ক্লাস। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, থ্যাংক ইউ।